আমাদের স্বার্থ তো আমি বারবার করে বললাম, আমাদের নিরাপত্তা এবং রোহিঙ্গাদের ফেরত পাঠানো, এটা হচ্ছে আমাদের স্বার্থ। এটা আমাদের স্বার্থ, রাইট। এই স্বার্থ হাসিল করার জন্য কৌশলগতভাবে, সেটা জান্তা সরকার হোক, আরসা হোক, আরাকান আর্মি হোক, চীন হোক, যুক্তরাষ্ট্র হোক, অথবা মায়ানমার হোক, যার সাথে যতটুকু সম্পর্ক রাখা দরকার আমরা রাখি, কিন্তু অবশ্যই সেটা হতে হবে আমাদের জাতীয় নিরাপত্তাকে মাথার উপর রেখে। আমাদের জাতীয় নিরাপত্তা কোনো অবস্থাতেই বিঘ্ন ঘটানো যাবে না। এখানে আরেকটা কথা বলে রাখি, আমাদের দুর্ভাগ্য আপনি বলতে পারেন টিটু ভাই, বা আমাদের দর্শক শ্রোতা অনেকে জানেন যে 1947 সালে, তারপরে আউয়াল, তারপরে এর আগে হচ্ছে ওই যে আগের সিএসপি অফিসার, এই 2014, এরা কই? এদেরকে গ্রেপ্তার করে না কেন? বাংলাদেশে নির্বাচনী জালিয়াতি যদি এরা সত্য তত্ত্ব হাসিনা কোনোদিন করতে পারতো না, এবং এদেরকে গ্রেপ্তার করা উচিত। মানবিক করিডোর দেওয়া হচ্ছে মায়ানমারকে, এমন একটি আলোচনা হচ্ছে। তো এই মায়ানমারের ভিতর দিয়ে যদি করিডোর দেওয়া হয় রাখাইনে, আসলে এটা কি বাংলাদেশের জন্য বিপজ্জনক নাকি বাংলাদেশ লাভবান হবে? এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে টকশোর ভিতরে সাবেক সেনা কর্মকর্তা এবং নাগরিক যুব উপস্থাপন। আলোচনা শুনলে আশা করি স্পষ্ট হবে আপনাদের কাছে যে আসলে এই করিডোরগুলো দেওয়ার কারণে বাংলাদেশের কতটা লাভবান হবে, নাকি যেটা আলোচনা হচ্ছে দেশ বিক্রি হয়ে যাবে, বাংলাদেশের সাথে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে, না এগুলো হওয়ার সম্ভাবনা আছে, না এগুলো শুধুই আসলে প্রপাগান্ডা। চলুন আমরা সব আলোচনা শুনবো। এখানেও আমরা সেই যুদ্ধ যদি লেগে যায়, সেক্ষেত্রেও আমরা জড়িয়ে যাব কিনা, বা জড়ানোটা আমাদের ঠিক হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে মন্তব্য নেওয়ার জন্য আজকে আমন্ত্রণ জানিয়েছি। অনেকদিন পর আমাদের রাজনৈতিক বিশ্লেষক জয়নাল আবেদিন সাহেব আজকে আমার সাথে আছেন, তাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম জয়নাল ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম টিটু ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তো দীর্ঘদিন অসুস্থ ছিলাম, আজকে আমাকে আপনি আমন্ত্রণ জানাইছেন, সেজন্য আজকে অনেকটা আপনাকে জোর করেই আনা হয়েছে যে আপনার মন্তব্য আমরা চাই। না, থ্যাংক ইউ। আমি দর্শক শ্রোতাদেরকে সালাম, শুভেচ্ছা জানাচ্ছি। আমি দীর্ঘদিন আমার হার্টের অপারেশন এখানে অসুস্থ ছিলাম, আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারি নাই। তো এখনো 100% রিকভার করছি বলা যাবে না। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে তো কিচ্ছু হয় না টিটু ভাই, কিচ্ছু হবে না। তো থ্যাংক ইউ। অবশ্যই আমি আজকে আপনাকে আমন্ত্রণ জানাইছেন, এবং মানবিক করিডোর নিয়ে মায়ানমারের সাথে যে প্রসঙ্গ আসছে সেটা কথা বলার জন্য আপনি আমাকে আমন্ত্রণ জানাইছেন। দেখি আমি আপনার শেয়ার করতে পারি কিনা। অনেক ধন্যবাদ। আপনি যতক্ষণ আপনি সুস্থ বোধ করবেন আমাদের সাথে থাকবেন, অসুবিধা নেই। হ্যাঁ, আপনি অসুস্থ বোধ করলে আমাকে বললে আমি হয়তো আপনাকে ছেড়ে দেব, অসুবিধা নেই। জি, সো বিষয়টি হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন বিএনপি স্থায়ী কমিটির মিটিং এ তারা সিদ্ধান্ত নিয়েছে অনির্বাচিত সরকারের করিডোর দেওয়ার এখতিয়ার নেই, বিএনপি বলেছে। উল্টা দিকে আমরা যদি দেখি যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব দুজন ভিন্ন ধর্মীয় মতামত দিয়েছে। যেমন পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন রাখাইনে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আবার পাশাপাশি প্রেস সেক্রেটারি বলেছে রাখাইনে করিডোর ব্যাপারে সিদ্ধান্ত হয়নি, স্টেক হোল্ডারদের সঙ্গে কথা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। দুটো রকম। কিন্তু আপনি যদি কনটেক্সটে যান, প্রেস সচিবের কনটেক্সটে, যে অর্থাৎ নিউজ কনটেক্সটে যে দেখবেন যে ওখানে হয়তো উনি মানে উনি আলোচনা হয়নি বলছেন, সিদ্ধান্ত হয়নি বলছেন, কিন্তু ওটা যে ওটার পক্ষেই উনি ওইটাই চলে এসছে আর কি, যে যুদ্ধের কথা চলে এসছে। এবং রাখাইন করিডোর ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া সরকারের নতুন ব্যাখ্যা, এবং তারা একটি নতুন ব্যাখ্যাও হাজির করেছে। আপনি নিশ্চয়ই এটা দেখেছেন। বিভিন্ন রাজনৈতিক দল খুবই উষ্মা প্রকাশ করেছে। তার মধ্যে রাষ্ট্র সংস্কার আন্দোলন, তারা বলেছে মানবিক করিডোর নিয়ে সরকারের একক সিদ্ধান্ত অপরিণামদর্শী রাষ্ট্র সংস্কার আন্দোলন। এবং বিভিন্ন আমাদের কলামিস্ট তারা লিখছেন যে রাখাইনে করিডোর বাংলাদেশের ভেতর দিয়েই কেন, এই প্রশ্ন অনেকেই করছেন। এবং একটা ক্যাম্পেইন শুরু হয়েছে যে রাখাইন করিডোরকে না বলুন,
না মানে না। আপনার মন্তব্য জানতে চাই, আপনার প্রতিক্রিয়া জানতে চাই। ধন্যবাদ টিটু ভাই। আজকে এই গুরুত্বপূর্ণ ইস্যুতে আপনি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমার দর্শক শ্রোতাদেরকে আবার সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনি যদি মায়ানমারের ব্যাপারটাকে এখানে আলোচনায় আনেন, যেহেতু মানবিক করিডোরের কথা বলা হয়েছে, তার আগে আমাদের দেখতে হবে আমাদের স্বার্থটা আসলে কি। বাংলাদেশের স্বার্থটা যদি আপনি বিবেচনা করেন, তাহলে আমাদের স্বার্থ হলো এই যে 10 লাখ বা 12 লাখ বা 14 লাখ যে রোহিঙ্গা শরণার্থী রিফিউজি যারা আছে, তাদেরকে তাদের দেশে সুষ্ঠুভাবে ফেরত পাঠানো, এটা হচ্ছে আমাদের 1 নম্বর স্বার্থ। এর উপরে হচ্ছে এইটা করতে গিয়ে আমাদের দেশের সার্বভৌমত্ব, সিকিউরিটি, আমাদের দেশের মানুষের নিরাপত্তা, আমাদের সম্পদ হানি যাতে না হয়, এটার প্রতি লক্ষ্য রাখা, এই হচ্ছে আমাদের স্বার্থ। আমি যদি নাটশেলে আপনাকে বলি, এইটা তো আজকের না, এটা 1965 সালের পরেই এই যে আপনার এই যে অং সান সুচির পিতা যখন সেই দেশের জেনারেল এবং প্রেসিডেন্ট ছিল, তার পরপরই এগুলো শুরু হয়েছে। আপনারা জানেন 1976-77 সালে প্রেসিডেন্ট জিয়ার আমল থেকে এই শরণার্থী শুরু হয়েছিল এবং এই শরণার্থী জিয়াউর রহমানের ডিপ্লোমেসি এবং জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতির কারণে তারা ফেরত নিতে বাধ্য হয়েছিল, অলমোস্ট চলে গেছিল, আবার শুরু হয়েছে। সেটা অনেক লম্বা হিস্ট্রি, আমরা জানি সবাই কম বেশি। তো এটা আবার যখন শুরু হয় 2017 সালে, তখন মানবিক দৃষ্টিকোণ থেকে আমার এখনো মনে আছে বেগম খালেদা জিয়া তখন অনুরোধ করছিল সরকারকে যে এই মানুষগুলোকে জায়গা দেওয়া দরকার। তো সেটা সেই সময়ের সরকার করেছে। এখন গত এই 5-7 বছর বা 10 বছর আপনি যদি এই মায়ানমার এবং বাংলাদেশের তৎকালীন সরকারের যে আপনি যদি পররাষ্ট্রনীতি দেখেন, আমাদের কোনো পররাষ্ট্রনীতি বলতে কিছু ছিল না। ভারতের ইন্ধনে এবং ভারতের স্বার্থ রক্ষায় করা ছিল শেখ হাসিনা সরকারের, বিশেষ করে মায়ানমার বাংলাদেশ বা রিফিউজি, আপনার রোহিঙ্গা রিফিউজি নিয়ে যে আপনার কর্মকাণ্ড, এটা ছিল টোটালি 100% প্রেসক্রাইবড এন্ড ডিরেক্টেড বাই সাউথ ব্লক অফ ইন্ডিয়া, এটা কোনো সন্দেহ নেই। তো আমরা সেই লম্বা ডিসকাশনের আগে শুধু এটা বলবো, আমাদের সেখানে অনেক ড্যামেজ হয়ে গেছে। ওই ড্যামেজ থেকে 5ই অগাস্ট 2024 সালে এই ফেসিবাদী ভারতীয় রিপ্রেজেন্টেটিভ হাসিনা, যে এখানে হাসিনা মানে মোদির যে সরকার, সে যখন পলায়ন হয়ে গেল, তখন আমাদের এখানে এই যে সবার ম্যান্ডেটেড একটা সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আসলেন। ওনার মূল কাজ হচ্ছে দেশে একটা ভালো নির্বাচন করা বা কিছু সংস্কার করা, এটা হচ্ছে তাদের মূল কাজ। তবে কিছু কিছু কাজ উনি ইচ্ছা করলেই অ্যাভয়েড করতে পারবে না, যেমন রোহিঙ্গা। ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারিতে বন্ধ করে দিছে আপনার সাহায্য সহযোগিতা, USAID, সবচেয়ে বেশি সহযোগিতা করতে বলতে পারেন 80%, সেটা বন্ধ করে দেওয়াতে সেটা আবার দেন দরবার করে রিইনস্টেট করা হয়েছে। এটা ওনাদের কৃতিত্ব, সব ঠিক আছে। কিন্তু এই যে আপনি যে পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কথা বললেন, কিন্তু এখানে আরো 2 জন শয়তান, 2 ল্যাপডগ এখানে ঢুকছে। এগুলা কিন্তু খুব চালাকি করে চুপ করে আছে। একটা হচ্ছে ডক্টর খলিলুর রহমান, যাকে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করা হয়েছে। এখানে মূল ঘটনা ঘটাইছে সে, আমার জানা মতে, এবং এই পিনাকির গুরু। আরেকটা হচ্ছে যেটাকে সুইজারল্যান্ডে আওয়ামী লীগের সভাপতি বলা হইতো, শফিউর রহমান, যে এখন স্টেট মিনিস্টারের পদমর্যাদায় আপনার পররাষ্ট্র উপদেষ্টা হয়েছে, বিশেষ সহকারী হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়। এখানে সবচেয়ে বড় ভূমিকা রাখছে আমার জানা মতে, ইট ইজ খলিলুর রহমান। আপনি জানেন সে একটা বড় ধরনের দুর্ঘটনায় 2 হাজব্যান্ড ওয়াইফ একজন একজনকে কিল করে, তার কারণে পর সে পালায় যায় 2001 সালে।
এগুলো বহুত লম্বা কাহিনী, আরেকদিন বলবো। এখানে পুরা ঘটনাটা ঘটাইছে, এবং যদি কোনো মিসগাইড করে থাকে সেটা হচ্ছে ডক্টর খলিলুর রহমান। তার যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন করব না, তার যথেষ্ট যোগ্যতা ছিল, কিন্তু এই লোকটা বাংলাদেশের থেকেও বেশি সার্ভিস দিছে জাতিসংঘে, এবং তার স্বার্থ ছিল তার ব্যক্তি স্বার্থ আমাদের জানা মতে। এই দেখে আপনি বলতে পারেন ব্রেন ড্রেন। তাকে হঠাৎ করে 2001 সালের পরে তাকে এখন আনা হলো, এনে তাকে এখন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। বাংলাদেশের ইতিহাসে কোনো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আগে ছিল না। হাসিনার একটা প্রতিরক্ষা উপদেষ্টা ছিল, আরেক কুলাঙ্গার, যে বাংলাদেশের আপনার গুম খুনের মূল নায়ক ছিল জেনারেল তারেক সিদ্দিকী। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস কি নিয়ে করতে আমরা সেই ডিসকাশনে এখন যাব না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমরা আস্থা রাখতে চাই। উনি এই যে আপনি মূল কথা যে করিডোর, যে মানবিক করিডোর, ঠিক আছে, মানবিক করিডোর এটা সারা বিশ্বে বলবে যে মানবিক করিডোর দেবে না কেন, কিন্তু মানবিক করিডোর দিতে গেলে যে মূল্য আমাদেরকে দিতে হবে সেটা আগে হিসাব করতে হবে। এই মূল্যটা আসলে আমাদের কি দিতে হবে? আমরা ঠিক আছে মায়ানমারের এই সবচেয়ে আপনার বলতে পারেন স্টেটলেস এই মানুষগুলোকে আমরা সমর্থন করি, তাদেরকে যত রকমের সহযোগিতা করা দরকার তাদের দেশে ফেরত পাঠানোর জন্য আমরা করব। জাতিসংঘ বা যুক্তরাষ্ট্র মানবিক করিডোরের মাধ্যমে তাদেরকে এখানে বাংলাদেশের ভিতরে করিডোর দিয়ে তাদেরকে মানবিক সহায়তা, মনে করেন সেখানে খাওয়া দাওয়া ও ওষুধপত্র, বস্ত্র, এগুলো দিবে। এটা অ্যাপারেন্টলি ইজ ভেরি নাইস, ইট ইজ এ ভেরি গুড অ্যাপ্রোচ। এটা আমরা অবশ্যই সেটাকে সাধুবাদ জানাবো অ্যাপারেন্টলি। কিন্তু এই যে কথাটা আপনি বললেন এবং বিভিন্ন পত্র পত্রিকার আপনি হেডলাইন দেখালেন, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে মনে করি ইট ইজ মোর দেন ইলেক্টেড গভর্নমেন্ট, নো ডাউট, এটা ম্যান্ডেটেড, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের গ্রহণযোগ্যতা অনেক বেশি। আমরা সবাই তাকে সাপোর্ট করি, বাংলাদেশের 90% সাপোর্ট করি। কিন্তু এই সরকারটা হচ্ছে অস্থায়ী সরকার, এটা মাথায় রাখতে হবে। এবং এই সরকার অরাজনৈতিক একটা সরকার। আপনাকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হলে আপনি যত আলোচনার সমালোচনা করেন, স্টেক হোল্ডারদের সাথে আপনাকে কথা বলতে হবে। স্টেক হোল্ডার হচ্ছে বিএনপি, স্টেক হোল্ডার হচ্ছে জামাত ইসলামী, স্টেক হোল্ডার হচ্ছে এনসিপি, স্টেক হোল্ডার হচ্ছে গণপরিষদ, এবং সকল রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল, সবার সাথে আপনাকে এটা ডিসকাস করতে হবে। কারণ আপনি আজ থেকে 6 মাস, 8 মাস বা 1 বছর পরে নির্বাচন দিয়ে চলে যাবেন, এটার ইম্প্যাক্ট কিন্তু মারাত্মক। একটা আন্তর্জাতিক চুক্তি করে ফেললে সেটা পরবর্তী সরকার এসে এটা সহজে এটা স্টপ করতে পারে না বা বাতিল করতে পারে না। যেরকম হাসিনা এত খারাপ, আমাদের দেশ বিরোধী অনেক চুক্তি, অনেক করিডোর ইন্ডিয়াকে দেওয়ার পরও আজকে 8 মাস পার হচ্ছে, ইউনূস সরকার কিন্তু এগুলো বাতিল করতে পারে নাই বা করে নাই। কারণ আপনাকে অনেক কিছু হিসাবপত্র করতে হবে। ভাই আপনার সাউন্ড এখনো বাতিল করেনি। ট্রু ট্রু, ইয়েস, এখনো বাতিল করেনি। তো আপনি যদি এই যে কথার যে মারপ্যাচ, এই যে উপদেষ্টা বলতেছে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে আমরা দিয়ে দিছি, আবার প্রেস সচিব শফি সাহেব বলতেছে যে না এরকম কোনো কথাই হয় না। কিন্তু তার ভিতরে আপনি যে বললেন কনটেক্সটে যদি যান, আপনি কনটেক্সটে গেলে দেখবেন যে ওই কথাটাই উনি বলতেছে। এক্স্যাক্টলি। এইসব চালাকি করে শফিক সাহেব আমরা আপনাকে খুবই পছন্দ করি, এবং আমরা আপনার কি বলে অনেক কর্মকাণ্ডের আমরা ভূয়সী প্রশংসা করছি এবং করব, সমর্থনও করি। কিন্তু আপনি আমাদেরকে বেকুব মনে করেন না, বাংলাদেশ মানুষকে বোকা ভাবেন না। আবার পররাষ্ট্র উপদেষ্টার আমরা আপনার অনেক সমালোচনা করছি, আপনি একসময় পররাষ্ট্র সচিব ছিলেন, আপনি মানে নরমের চেয়েও নরম কথাবার্তা বলেন আমরা দেখতেছি, কিন্তু আপনি এখানে স্কেপ গোট কেন হচ্ছে? আমরা তো মনে করি এই হাসিনার ফুড সোলজার, এই যে প্রতিমন্ত্রী পদমর্যাদার বিশেষ সহকারী সে এবং খলিল ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার,
কারণ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পদ যেহেতু সৃষ্টি করা হয়েছে, বাংলাদেশের সিকিউরিটি আসপেক্টে এই করিডোর দিলে আমাদের কি ভালো মন্দ হবে নিশ্চয়ই তার একটা অ্যাসেসমেন্ট আছে, নিশ্চয়ই তার থেকে অ্যাসেসমেন্ট নেওয়া হয়েছে এবং তার ভিত্তিতে আপনার ডিসিশন নেওয়া হয়েছে কি কারণে। কিন্তু আমরা খলিল সাহেবের কোন স্টেটমেন্টই পেলাম না। না, সেটাই তো আমি বললাম, এদেরকে সামনে দিয়ে এই দুই ফুট সোলজার বলেন আর ল্যাপটপ বলেন, হাসিনা, এরা হাসিনার ফুট সোলজার এবং ল্যাপটপ ছিল, এরা চুপ মেরে গেছে। এখন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আর শফিকুল আলম সাহেব আসছে। এখানে আমি মায়ানমারের আপনার এই ইয়ে নিয়ে একটু কথা বলি, যেমন আরাকান আর্মি। আরাকান আর্মি আপনি বলতে পারেন, আমার জানা মতে আরাকানের মানে রাখাইন অঙ্গরাজ্যের যেটা 17টা উপজেলা বলেন বা শহর বলেন যেটাই বলেন, 14টা তারা নিয়ন্ত্রণ করতেছে এবং তারা খাজনা উঠাচ্ছে এবং তারা ওখানে মানে মায়ানমার গভর্নমেন্ট যেটা টাটমাডো ওদের আর্মিকে বলে, এই টাটমাডো কিন্তু ওখানে নাই, পুরাটাই হচ্ছে আরাকান আর্মি। তো এটাও সত্য যে আরাকান আর্মির সাথে যদি আপনি আন্ডারস্ট্যান্ডিং না করেন অথবা তাদের সাথে একটা মিনিমাম যোগাযোগ না রাখেন, আমি মনে করি সেটা করা উচিত ছিল মানে কনফিডেন্সিয়ালি, আমি মনে করি। কারণ আপনি আপনার গোয়েন্দারা তো অনেক কাজ করবে আপনার দেশের স্বার্থে, আপনার দেশের নিরাপত্তার স্বার্থে, আপনার দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে, কিন্তু সেটা ঘটানোর আগে তো ওপেন বুমবাং করার দরকার কি? আপনি আপনার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছে, আপনার পররাষ্ট্র মন্ত্রী আছে এবং স্টেক হোল্ডার প্রধান 2-3টা রাজনৈতিক দলের সাথে গোপনে কনফিডেন্সিয়ালি আলাপ করতেন যে আমাদেরকে এটা না দিলে আমাদের সমস্যা হচ্ছে। আমরা সেই সমস্যাগুলো হয়তো ওপেন ডিসকাস করতে পারবো না, এখানে জাতিসংঘের বা ইউনাইটেড স্টেটস এর এবং চায়নার ইনভলভমেন্ট আছে। চায়না আমাদের বন্ধু, যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু এবং জাতিসংঘ সবচেয়ে বড় সাপোর্ট করতেছে। জাতিসংঘের মহাসচিব এসে নিজে এখন স্পেশালি এই রোহিঙ্গাদের জন্য আপনার উনি রীতিমতো ভিক্ষা করতেছে এবং বিভিন্ন দেশে উনি চিঠি লিখছে এখান থেকে যাওয়ার পরে, আপনারা নিশ্চয়ই সবাই জানেন। সুতরাং জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং চায়না আমাদের 3 বন্ধু, কাউকে আমরা ফেলতে চাই না, কিন্তু তাদের উপর হলো আমার দেশের স্বার্থ, আমার দেশের জনগণের স্বার্থ। সব মিলিয়ে আরাকান আর্মির সাথে আমি মনে করি আমাদের একটা যোগাযোগ রাখা অত্যন্ত দরকার। কারণ আমাদের জানা মতে যুক্তরাষ্ট্র এবং চীন দুইটার সাথে আরাকান আর্মির ভালো সম্পর্ক এবং তাদের সাথে ভারতের সম্পর্ক খারাপ, কিন্তু ভারত তাদের সাথে সম্পর্ক করতে চাচ্ছে। কারণ আপনি জানেন ভারত কিন্তু এই রাখাইন রাজ্যের ভিতর দিয়া একটা গ্যাস পাইপলাইন নর্থ ইস্টে নেওয়ার জন্য কিন্তু অলরেডি তারা কিন্তু এখানে ইনভেস্ট করছে। সুতরাং তারা এটার অবস্থান অন্য কারো কাছে যাক এটা চায় না, কিন্তু আরাকান আর্মি এখন নিয়ে নিছে। ফলে তারা তাদের নিজের স্বার্থের জন্য, দেশের স্বার্থের জন্য, বাংলাদেশ বা অন্য কারো স্বার্থ তারা হিসাব করা তাদের সময় নেই, তারা জলাঞ্জলি দিবে। তো এই জন্য আরাকান আর্মির সাথে আমাদের আর্মি বা আমাদের সরকারের একটা কনফিডেন্সিয়াল যোগাযোগ থাকা বাঞ্ছনীয় বলে আমি মনে করি। কিন্তু এখন আপনি ঘটনা ঘটানোর আগে আপনি ঢোল পিটাই দিলেন এবং উইদাউট টেকিং এনি, আমি বলবো যে যাদেরকে আপনি কনফিডেন্স আনা দরকার রাজনৈতিক দলগুলা, কারণ আপনি তো 6 মাস 8 মাস পরে চলে যাবেন নির্বাচন দিয়া, সর্বোচ্চ 1 বছর পর আপনি চলে যাবেন। তাহলে এই যে এত বড় ঘা, এটা তো বাংলাদেশকে বহন করতে হবে। আর অতি অবশ্যই আমরা যতটুক সম্ভব আমাদের দেশের নিরাপত্তা যাতে বিঘ্নিত না। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, মানে জাস্ট বিষয়টা এরকম, অনেকে আলোচনা করছে বিষয়টা, আমিও মনে করি ধরেন আরাকান আর্মির সাথে আমরা যোগাযোগ রাখছি, আপনি যেটা বললেন থাকবে, আমরা স্থাপন করব, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমরা তো এটাও দেখেছি যে এই আরাকানরা এর আগেও কিন্তু তারা তাদের নিয়ন্ত্রণ নিয়েছিল এবং সেই নিয়ন্ত্রণটা ধরে রাখতে পারেনি। পরবর্তীতে আবার তারা মানে এই মায়ানমার আর্মি সেরে দখল নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা কেন ইনভলভ হব?
মানে আমার প্রশ্ন এটা আমি জানতে চাচ্ছি, আমাদেরকে টেকনিক্যালি আপনি যেটা বললেন, আমাদের এই টেকনিক্যালি অন্তত মানে ভিতরে ভিতরে যোগাযোগ করাটা উচিত ছিল কেন? দ্বিতীয়ত আরেকটি জিনিস খুবই মানে কেমন, মানে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে প্রধান উপদেষ্টা উনি একটা বিমান বাহিনীর একটি কুচকাওয়াজে যে অনেকটা যুদ্ধের প্রস্তুতি নেওয়ার কথাই বলেছেন। তো এখন অনেকে বলছেন উনি তো শান্তিতে নোবেল পেয়েছে, সো উনি তো শান্তির বার্তা পৌঁছাবেন, উনি তো যুদ্ধ যারা করতে চায় তাদের সাথে যোগাযোগ স্থাপন করবেন, উনি তো যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেবেন, উনি আবার যুদ্ধের কথা বলছেন কেন? আমাদের হ্যাঁ আমাদের প্রস্তুতি দরকার আছে, বাট এটা পাবলিকলি এভাবে বলছেন কেন? এটা অনেকে প্রশ্ন করছে। এবং পাশাপাশি মানে যে কথাটি আপনি বললেন এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ যে এই অস্থায়ী একটি সরকার সে স্টেক হোল্ডারদের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে উনি এরকম কথা বলতে পারেন কিনা, এটা একটি প্রশ্ন। আমি একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছি, ভিডিও পরে আমি এই প্রসঙ্গে আপনার কাছে আমি জানতে চাইব। কালকে পররাষ্ট্র উপদেষ্টার একটি বক্তব্যে আমরা অবহিত হয়েছি যে মিয়ানমারে যুদ্ধ এবং ভূমিকম্পের কারণে মানবতার চরম বিপর্যয় এবং মানবিক সংকট তৈরি হয়েছে। সেখানে জাতিসংঘের ত্রাণ সংস্থার সহায়তা পৌঁছাতে তারা নাকি একটি সংবাদ মাধ্যমে এই খবরটি জানতে পেরেছি। কিন্তু একই সাথে আজকে আমরা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং প্রেস সেক্রেটারি জনাব শফিকুল ইসলামের বক্তব্যে আমরা জানতে পেরেছি সরকারের সাথে এখন পর্যন্ত জাতিসংঘের কোনো সংস্থা বা আন্তর্জাতিক কোনো সংস্থা এই রকমের আলোচনা করে নাই। তো প্রথমেই এই বক্তব্যে আমরা খুব আশ্চর্যান্বিত হয়েছি, আমরা উদ্বেগ প্রকাশ করছি। সরকারের দিক থেকে এই ধরনের দ্বিমুখী এবং দু ধরনের বক্তব্য এসেছে, এটি আমাদেরকে আরও শঙ্কায় ফেলেছে। আমরা আরও উদ্বিগ্ন হচ্ছি যে তাহলে প্রকৃত ঘটনা নিয়ে লুকোচুরি করা হচ্ছে কিনা। যদি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডোরের নামে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা হয়, তাহলে আমরা সকল রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে আলাপ আলোচনা করে এই বিষয়ে আমাদের রাজনৈতিক প্রতিক্রিয়া এবং আমাদের প্রতিরোধ আমরা করব। কারণ শুনলেন ভিপি নূরের কথা। প্রশ্নটি আসলেই আমাদের ন্যাশনাল সিকিউরিটি প্রসঙ্গ চলে আসে কিনা, এবং আপনাকে যে প্রশ্ন করেছি এর সাথে আরেকটি প্রশ্ন আমি জুড়ে দিতে চাই যে আমরা জাতিসংঘের নামে আমেরিকার পারপাস সার্ভ করছি কিনা, এটিও কিন্তু এখন প্রশ্ন আসছে। না ধন্যবাদ, আমি ভিপি নূরের এটা দেখলাম এবং আপনাকে যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, অবশ্যই আমাদের ন্যাশনাল সিকিউরিটির ব্যাপারে ইট ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে দিতেই হবে। আপনাকে মনে রাখতে হবে একটা জিনিস, মনে রাখতে হবে চট্টগ্রাম বন্দর হচ্ছে আপনার রাখাইনের থেকে আপনি বলতে পারেন 100 নটিক্যাল মাইলের বেশি না, 100 থেকে 150 নটিক্যাল মাইল, বা আপনি যদি এটা নর্মাল মাইলে ধরেন ইজ নট মোর দেন 200 মাইলস। হ্যাঁ, তো কোনো কারণে যদি আল্লাহ না করুক, কোনো কারণে যদি আমাদের কনফ্লিক্ট লাগে, ওরা যদি চট্টগ্রাম বন্দরের আশেপাশে একটা যদি বোম ফুটায়, তাহলে তো আমাদের পুরো দেশ বন্ধ হয়ে যাবে। চট্টগ্রাম বন্দর বন্ধ হওয়া মানে বন্ধ হয়ে যাবে, তাই না? এবং এগুলো আমাদের মাথায় রাখতে হবে, আমরা ইমোশনালি লাফালাফি করলে তো হবে না। এবং আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম অনেকে মানে এমন লাফালাফি করতেছে মানবিক করিডোরের পক্ষে। আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা দয়া করে ইনুস সাহেবকে আমরা আপনাদের চেয়ে কম সাপোর্ট করি না। ইনুস সাহেবের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই, এবং হাজার সমালোচনা করলেও ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের মাথার উপর। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, একবার যদি কোনো ধরনের ঝামেলা শুরু হয় সেটা কিন্তু
আর পিছপা করা ইজ মোর দেন ডিফিকাল্ট। সুতরাং এই যে আপনি যে বললেন, আমি যদি আমি অতীতের কথা বাদ দিন, 2024 এবং 25 সালে আরাকান আর্মি, তাদের যদি আপনি ওদের কিন্তু আমার জানা মতে 45,000 ফাইটার আছে। তারা কিন্তু রীতিমতো রেগুলার আর্মির মতো। 2017 সালের পর থেকে, 16 সাল থেকে শুরু হয়েছে। 17 সালে তো আমাদের এখানে আপনার এক্সট্রা 5 থেকে 10 লাখ আসছে, রোহিঙ্গা আসছে। যখন আরসার সাথে, আপনি জানেন আরসা আবার আরেকটা গ্রুপ যেটা মুসলমানদের, রোহিঙ্গাদের পক্ষে, এবং আরসার যে চিফ, এটা শোনা যাচ্ছে সেও নাকি বাংলাদেশের জেলে এখন অ্যারেস্টেড। তো এখন এই বিপিনুর যে কথাটা বলছে, আমি ওইভাবে একদম আক্রমণাত্মক না হয়ে আমি শুধু এটা বলতে চাই যে আমাদের যে করিডোর দেওয়া, এখানে যুক্তরাষ্ট্রের স্বার্থ তো থাকবেই। যুক্তরাষ্ট্র আপনি জানেন বার্মা অ্যাক্ট নামে একটা অ্যাক্ট করছে, এক্স্যাক্টলি, এবং বার্মা অ্যাক্ট আমাদের যদি জানা থাকে, সেটা বার্মা অ্যাক্ট মানে তারা বার্মাকে, মানে যদি আমরা একদম ফ্ল্যাটলি বলি, সেটা হচ্ছে ওরা বার্মাকে ছিন্ন ভিন্ন করবে, সোজা কথা। কারণ বার্মার অনেক, একটু পরিষ্কার করে বলেন, আমেরিকা চায় মানে মায়ানমারকে কয়েকটা পার্টে ভাগ করে দেওয়া, কয়েকটা টুকরা করে ফেলবে, এবং সেই টুকরা, আপনার একটা কথা আছে, ঘরের শত্রু বিভীষণ। ঘরের শত্রু বিভীষণ। আপনার আমেরিকা এটা কেন করতেছে? তার কারণ হচ্ছে মায়ানমার অলরেডি সেখানে 5 থেকে 7টা গ্রুপ, এই রোহিঙ্গা বা আপনার আরাকান বলেন, কোচিন বলেন, চীন প্রদেশ বলেন, তারপরে ওদের 5-7টা গ্রুপ এখানে 5-7টা জায়গা দখল করে আছে। এবং সেখানে এই 1948 এর পরে যে তাদের যে আপনার 65 পর্যন্ত মোটামুটি ঠিক ছিল, 65 এর পর থেকে কিন্তু তাদের কনফ্লিক্ট শুরু। এবং মায়ানমার এমন একটা দেশ, ইট ইজ ভেরি নিয়ার টু নর্থ কোরিয়া, এবং ওখানে পার্লামেন্টে মনে করেন আর্মির জন্য নির্দিষ্ট কোটা ভাগ করা, এবং আবার কিছু মন্ত্রিত্ব, মনে করেন প্রতিরক্ষা মন্ত্রী, অর্থমন্ত্রী, এইসব মন্ত্রিত্ব কিন্তু আর্মির জন্য নির্ধারিত। এটা নিশ্চয়ই আমার দর্শক শ্রোতারা জানেন। তো সেইখানে না গিয়ে আমি বলবো যুক্তরাষ্ট্রের যে স্বার্থ, সেটার সাথে আমরা তাল মিলানোরও দরকার নেই, আবার তাদের বিরোধিতা করে আমরা কোনো কুল পাবো না। এক্স্যাক্টলি পাবো না। এখন আমেরিকাকে যতটুকু সহযোগিতা আমাদের করা দরকার, জাতিসংঘকে আমাদের যতটুকু সহযোগিতা করা দরকার, এমনকি চায় না। এখন আমরা জানি যে এই যে কাঠমান্ডুর যে সরকার, মানে মায়ানমারের যে সরকার, জান্তা সরকার যেটা আমরা বলি, এই সরকারকে আমরা জানি চীন প্রচন্ড রকম সহযোগিতা করে, কিন্তু আমরা এটাও জানি প্রায় বেশিরভাগ এই যে আপনার বিদ্রোহী গোষ্ঠীগুলোকে চীন অস্ত্র, সব শুধু সাপোর্ট করে না, অস্ত্র এবং টাকাও দেয় বলে আমরা, মানে আপনি বলতে চাচ্ছেন ডাবল রোল প্লে করছে। তো আমরা এখানে আমাদের স্বার্থ তো, আমি বারবার করে বললাম, আমাদের নিরাপত্তা এবং রোহিঙ্গাদের ফেরত পাঠানো, এটা হচ্ছে আমাদের স্বার্থ। এটা আমাদের স্বার্থ, রাইট। এই স্বার্থ হাসিল করার জন্য কৌশলগতভাবে, সেটা জান্তা সরকার হোক, আরসা হোক, আরাকান আর্মি হোক, চীন হোক, যুক্তরাষ্ট্র হোক, অথবা মায়ানমার হোক, যার সাথে যতটুকু সম্পর্ক রাখা দরকার আমরা রাখি, কিন্তু অবশ্যই সেটা হতে হবে আমাদের জাতীয় নিরাপত্তাকে মাথার উপর রেখে। আমাদের জাতীয় নিরাপত্তা কোনো অবস্থাতেই বিঘ্ন ঘটানো যাবে না। এখানে আরেকটা কথা বলে রাখি, আমাদের দুর্ভাগ্য আপনি বলতে পারেন টিটু ভাই, বা আমাদের দর্শক শ্রোতা অনেকে জানেন যে 1947 সালে যখন ভারত ভাগ হয় এবং যখন পাকিস্তান, এটা আমাদের পূর্ব পাকিস্তান হয়, যেটা আজকের বাংলাদেশ, তখন কিন্তু ব্রিটিশরা অফার করেছিল রাখাইন রাজ্যটা পূর্ব পাকিস্তানে রেখে দেওয়ার জন্য, এবং ওখানকার যারা মুসলিম নেতা ছিল তখন, তারা খুবই আগ্রহ ছিল আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনি জানেন রাখাইন রাজ্যটা বাংলাদেশের থেকেও একটু বেশি বড়, আপনি যদি সাইজ বলেন, এবং বিশেষ করে ব্রিটিশদের তো এটা ব্রিটিশ সাম্রাজ্য ছিল, বার্মাও ছিল পার্ট অফ ইন্ডিয়া। তো এই তখন যে ব্রিটিশরা যে আসাম বেঙ্গল রেলওয়ে করছিল, এটার হেডকোয়ার্টার ছিল চিটাগাং, এবং এটার বিস্তৃতি ছিল মায়ানমার পর্যন্ত। আপনি জানেন যেটা এখন সিটুয়ে বলে, এটার নাম ছিল আকিয়া,
এবং আজকালকার দিনে যেরকম দুবাই, সৌদি আরব, চিটাগং, নোয়াখালীর লোক যায়, সেখানে এই আকিয়াব এবং রেঙ্গুন, যেটা এখন ইয়াঙ্গুন বলে, ওদের নতুন রাজধানী তো টাটমাটতে নিয়ে গেছে, কিন্তু রেঙ্গুন ছিল ওদের মূল রাজধানী। এখানে কিন্তু চিটাগাংয়ের এবং নোয়াখালীর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু তখন সেখানে গিয়ে বসবাস স্থাপন করে, কারণ যেহেতু দেশ ছিল একটা মানে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে। এবং এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার কারণে আপনি জানেন যে রোহিঙ্গাদের বাসা চিটাগাংয়ের বাসার খুবই কাছাকাছি, 100% মিল না হলেও 80% মিল বলতে পারেন আপনি। তো সেখানে আমাদের সে দুর্ভাগ্য যে মোহাম্মদ আলী জিন্না সেই সময়ের নেতা, পাকিস্তানের জাতির পিতা যাকে বলা হয়, উনি রাজি হন নাই। আজকে আমাদের আমাদের যে এত জনসংখ্যা, এটা আমাদের থাকতে পারতো। যাই হোক, এটা একটা ইতিহাসের একটা আমাদের দুর্ভাগ্য বলতে পারেন। যেরকম আমরা মুর্শিদাবাদ পাই নাই, যেরকম আমরা আসাম পাই নাই, যেরকম আমরা নদিয়া পাই নাই, তো সেরকম এটাও আমরা পাই নাই। এটা আমাদের আমরা কি আমাদের কেউ কেউ কি খোয়াব দেখতেছে নাকি যে আমাদের সাথে যুক্ত হবে রাখাইন? এরকম খোয়াব এখন দেখা ঠিক না, এগুলা ভেরি রিস্কি। আধুনিক যুগে এগুলো ভেরি রিস্কি গেম। এক্স্যাক্টলি। এবং আপনার এটা হয়তো আজ থেকে 10, 20, 30, 40 বছর পরের ইতিহাস কোথায় যায় আমরা জানি না। সেখানে যদি আপনার একটা লং টার্ম প্ল্যান থাকে, সেটা মনে করেন এই যে সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা যদি সেখানে আপনার অবস্থান নিতে পারে। আর মাথায় রাখতে হবে, আরাকান আর্মি কিন্তু 100% বুদ্ধিস্টদের সংগঠন, এটা মনে রাখবেন। They are not leaning with বাংলাদেশ, নেভার এভার। তারা কোনোদিনও আমাদের সাথে একীভূত হওয়ার জন্য চিন্তা করবে না। সুতরাং আমাদের প্রাথমিক কর্তব্য হচ্ছে, বারবার করে বলবো, আমাদের ন্যাশনাল সিকিউরিটি এবং রোহিঙ্গাদেরকে উইথ অল দেয়ার ডিগনিটি, তাদের সম্মান এবং নাগরিকত্ব দিয়ে তাদের দেশে ফেরত পাঠানো। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। রাইট। অনেক ধন্যবাদ আপনাকে। আমি পরবর্তী প্রশ্নে ছোট করে জানতে চাই আর কি, যে আপনি জানেন কাশ্মীরকে কেন্দ্র করে একটা উত্তেজনা তৈরি হচ্ছে, উত্তেজক পরিস্থিতির কথা জানছি। এবং সেখানে আপনি জানেন যে কাশ্মীর সন্ত্রাসীদের হামলা, ভারতের সশস্ত্র বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি। এটি একটি সিগনিফিকেন্ট নিউজ আমরা জানলাম। এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। মানে ভারত পাকিস্তান কি আদৌ যুদ্ধের জড়াবে কিনা, নাম্বার 1। এবং অনেকে বলছেন মোদি যদি যুদ্ধেই জড়াতো বা যুদ্ধ যদি তৈরি হতো, তাহলে মোদি অন্তত সেনাবাহিনীর উপরে দায় দিত না। কারণ এখন সেনাবাহিনীর উপরে দায়িত্ব দিয়ে দেওয়ার অর্থ হচ্ছে যে হয়তো মোদি যুদ্ধে জড়াতে চাচ্ছে না। আপনার টেকটা জানতে চাই। আমার টেক হচ্ছে, একটা খুব সুন্দর কথা আছে, এটা হচ্ছে যুদ্ধ এত ছোট জিনিস না যে জেনারেলদের উপর ছেড়ে দেওয়া যায়। বুঝছেন না? তো এখানে আপনি একদম রাইটলি বলছেন, আমার কথাটা আপনি বলে দিয়েছেন। সেটা হলো, এখানে কোনো যুদ্ধ হবে বলে আমি মনে করি না, নাম্বার 1। এটা হচ্ছে এই উগ্রবাদী আরএসএস এবং বিজেপি, তারা প্রতিবারই আপনার এই ভারতের মানুষকে পোলারাইজ করার জন্য, বিশেষ করে হিন্দুত্ববাদকে পোলারাইজ করার জন্য এবং তাদের ভোটের রাজনীতিকে আরো বেশি গাঢ় করার জন্য, ভোটের রাজনীতিকে তারা মানে মুসলমান, খ্রিস্টান, দলিত এদেরকে সেপারেট করে একদম উগ্রবাদকে সামনে আনার জন্য পাকিস্তান ইস্যুটা আনে। আমি একজন ভারতের বিখ্যাত সাংবাদিক অনিকেত চট্টোপাধ্যায়ের একটা আমি টেক শুনছিলাম। উনি বলতেছেন যে তুমি কেন মুসলিম জঙ্গি বলতেছো, বলো পাক জঙ্গি। সেখানে যে 27 জন মারা গেছে, তার মধ্যে 2 জন ছিল মুসলমান, একজন ছিল সহিস মানে আপনি জানেন যারা ঘোড়া চালায়। আপনি দেখেন প্রায় 150 কিলোমিটার দূরে কাশ্মীরের পাকিস্তান ইন্ডিয়া বর্ডারের 150 কিলোমিটার দূরে গহীন জঙ্গল, এই যেখানে পর্যটকদেরকে মারছে, আপনি যদি সেটার হিসাব করেন, ওখানে 8-10 মাইল যেতে হয় ঘোড়াতে করে এবং অথবা গাধাতে করে, খচ্চরের উপর চড়ে যেতে হয়। সেখানে
আপনার একজন সিকিউরিটি ছিল না, নট এ সিঙ্গেল, না বিএসএফ, না জওয়ান, না সিআইপিএফ, না আর্মি, কেউ ছিল না। আচ্ছা, হাজার হাজার পর্যটক যেখানে, সেখানে ন্যূনতম আপনার পুলিশ তো থাকবে। আচ্ছা, যেই সহিস, ওর নাম খুব সম্ভবত আদিল হোসেন, সে সবাইকে নাকি কলমা করতে বলতেছে, যে কলমা করতে পারতেছে না তাকে গুলি করে মেরে ফেলতেছে। একজন ত্রিপুরার এক বামপন্থী নেতা, সে হিন্দু হয়েও কলমা পড়ছে, তারা বাইছে। তো অনিকেত চট্টোপাধ্যায় বলল এই আদিল হোসেন নির্দ্বিধায় কলমা পড়ে সে বাঁচতে পারতো, কিন্তু সে AK-47 ঝাপটায় ধরছে। ঝাপটায় ধরার পরে এই 26 জন, পরে একজন মারা গেছে, সে আরেক জন্টু শেখ নামে আরেক সেনা সদস্য একদিন পরে আপনার আরেকটা এনকাউন্টারে ওই সন্ত্রাসী মানে উগ্রবাদী বলে যেখানে আর্মি গেছিল, সেখানে জন্টু শেখ নামে আরেক মুসলিম বাঙালি সে মারা গেছে, তার বাড়ি বর্ধমান। তো আদিল হোসেন বেঁচে যেতে পারতো, কিন্তু অনিকেত চট্টোপাধ্যায়ের কথা হচ্ছে, তোমরা যারা হিন্দু মুসলমানের সাথে লাগাইতে চাচ্ছ, তোমাদের আসল উদ্দেশ্য হচ্ছে 25 কোটি ভারতীয় মুসলমানদেরকে এক্সাইট করে হিন্দুত্ববাদীকে উগ্র করে তোমরা নতুন ভাবে এই যে বিহারে এবং 2026-এ যে আপনার এই যে পশ্চিমবঙ্গে নির্বাচন আছে, এগুলা দখল করার পায়তারা। তো এখন এই যে মুসলিম জঙ্গি এবং পাক জঙ্গি, এর মধ্যে ডিফারেন্স করে উনি সুন্দর করে বুঝাই দিছেন। এই যে পুলওয়ামা, উরি, তারপরে আপনার এই যে বিভিন্ন রকমের যে এই মোদি আসার পরে যে আপনার এইসব ঘটনা, পাকিস্তানের যে সার্জিক্যাল স্ট্রাইক করলো, হ্যাঁ, তো আমি মনে করি এগুলা হচ্ছে ভারতীয় উগ্রতাটাকে আরো পোলারাইজ করবে। কোন রকমের যুদ্ধ হবে না, হইলেও দুই একটা টুকটাক এগুলো অলওয়েজ হয়। কারণ আপনি জানেন, আমরা যে যত কথা বলি, পাকিস্তানের অর্থনীতি ভয়ানক অবস্থা, খারাপ, ভয়ানক খারাপ, এবং সেখানে গণতন্ত্রের অবস্থা খুবই খারাপ। এবং আপনি সবচেয়ে জনপ্রিয় নেতা ইমরান খান জেলখানায়, তাদের কোনো রাজনৈতিক আপনার একাত্মতা নাই। কনভেনশনাল ওয়ারে, সাধারণ যুদ্ধে পাকিস্তান ভারতের সাথে টিকবে না, কিন্তু পারমাণবিক বোমা তো আছে। এখন ভারত কোনো কারণে যদি আপনার এরকম অল আউট কোন রকমের অ্যাটাক পাকিস্তানকে করে, নির্বিঘ্নে পাকিস্তান পারমাণবিক বোমা দিল্লিতে মাইরা দিবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং সেই রিস্ক ভারত নিবে 1% বিশ্বাস করি না। এবং এগুলো হচ্ছে যুদ্ধ খেলে আগামী নির্বাচনে আবার বৈতরণী পার করা, বিশেষ করে পশ্চিমবঙ্গ দখল করা, এবং এই যে মুসলমানদেরকে, বিশেষ করে ভারতের মুসলমানদেরকে, আপনি বিশ্বাস করবেন না, আমি কালকে রাতে শুনতেছিলাম, এই যে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ নামে যে শয়তানের বাচ্চাটা, যে ওখানে যে মুখ্যমন্ত্রী, গত 5 বছরে মানে 7-8 বছর ধরে 2017-এর পরে 10,000 মুসলমানদের বাড়ি বুলডুজ করছে। মানে ওর নামই হচ্ছে বুলডুজার। অর্থাৎ কোর্টের কোনো আইন ছাড়া, মানে সমাজবাদী দলের ওখানে বেশিরভাগ এমপি হচ্ছে মুসলমানদের। এখন মুসলমানরা যারা, প্রফেসর আলী আহমেদ নামে একজনের বাড়ি ভাঙছে, কোর্টের আদেশ ছাড়া কোনো বাড়ি ভাঙতে পারে না। আপনি নকশাবুল হোক বা জায়গা, সরকারি জায়গা হোক, সেখানে অনিকেত চট্টোপাধ্যায় দেখাইছে 8 থেকে 10,000 বাড়ি, যার মধ্যে 90% হচ্ছে মুসলমানদের। তো এইটা হচ্ছে পোলারাইজেশনের, এই যে যুদ্ধ খেলা, মুসলমানদেরকে মানে সাইজ করা হচ্ছে। এই যে বিজেপি, RSS, যোগী আদিত্যনাথ, এই আপনার এই ওর নাম কি, অমিত শাহ, এদের কাজ হচ্ছে। এবং আরেকটা বড় ক্রিমিনাল হচ্ছে যে কানাডাতে বা আমেরিকাতে শিখদের মারছে, এই যে অজিত দোভাল। এদের কাজটাই হইলো, মূল কাজটাই হইলো মুসলমানদেরকে এক্সাইট করে ভারতে উগ্রবাদী এবং বিজেপি এবং RSS এর আপনার এজেন্ডা বাস্তবায়ন করা। এর সাথে যুক্ত করতে পারেন যে এই হয়তো 2-4 মাসের মধ্যে তারা ওই লোকসভার মানে বিভিন্ন প্রভিন্সের ইলেকশন গুলো সামনে আছে,
বিধানসভা এটারও কিন্তু এক মানে এটাও কিন্তু ইন দ্য পার্ট অফ দ্য গেম। এক্স্যাক্টলি, এইটাই তো বলতেছি। এটা তো হচ্ছে, এটা আপনি শুভেন্দু অধিকারী কি বলতে শুনছেন, এরকম মানে আমি হিন্দু হোক মুসলমান হোক আমরা বাঙালি, সে যেদিন 26 জন মারা গেছে আপনার পুলওয়ামাতে, না এটা হচ্ছে পাহেলগামে, পাহেলগামে যে 26 জন মারা গেল, সে কি বলতে আপনি দেখছেন তার ইয়েটা শুনছিলেন? বলে যে আমরা 26x10 260টা লাশ চাই মুসলমানের। আপনি জানেন সে বলছে এটা, যে 260টা লাশ চাই, সেটা পাকিস্তানের হোক আর ভারতের হোক, 260টা মুসলমানের লাশ চাই। মানে আপনি বিলিভ করতে পারবেন না যে এরা যে ন্যূনতম কাণ্ড জ্ঞান এবং এরা যে মানুষের পর্যায়ে আছে কিনা। এই যে সে তো একসময় পশ্চিমবঙ্গে আপনার তৃণমূলের নাম্বার 2 ছিল, ওখান থেকে বিজেপিতে গিয়ে সে বলতেছে যে 26 জন ইন্টু 10 260টা আমরা লাশ চাই। এই হচ্ছে বিজেপি, এই হচ্ছে আরএসএস। এদেরকে আমরা যদি না চিনি, এদেরকে যদি আমরা মানে ভয়ঙ্কর রূপে যদি আমরা আপনার না আনতে পারি, না ট্যাকেল করতে পারি ভারতের এই উগ্রবাদিতা, তাহলে কিন্তু আমাদের পরিণতি খুব ভয়ঙ্কর হয়ে যেতে পারে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমি আজ থেকে আরো মনে হয় 6 মাস আগে একটা টক শোতে আমাদের সাকিবের সাথে বলছিলাম, টিটু ভাই, যে জেনোসাইড ওয়াচ নামে অন্যতম একটা খুব বড় বেসরকারি প্রতিষ্ঠান আছে, যারা অতি মানে খুব বেশি দূরে না, যেদিন ভারতের মুসলমানরা জেনোসাইডের সম্মুখীন হবে, এখন তারা কিন্তু প্রপার্টির দিক থেকে আপনার ভোটাধিকারের দিক থেকে মানুষ হিসেবে ভারতে অলরেডি 2য় শ্রেণীর নাগরিক হয়ে গেছে বলে কারণ থাপারের মতো সাংবাদিক কিন্তু অলরেডি বলছে। তো এরা যে জেনোসাইডের সম্মুখীন হবে, আমি মনে করি পাকিস্তানের সাথে যুদ্ধ এখন পেহেলগামে কে করছে আমরা জানি না। ভারত বলছে এখানে পাকিস্তানের জঙ্গি, হইতেও পারে না হইতে পারে, আমরা জানি না। কিন্তু এটার জন্য ভারতীয় মুসলমানদেরকে আপনি দায়ী করবেন। আপনি কাশ্মীরের এই যে আপনি বললেন, কাশ্মীরের ব্যাপারে 1948 সালে যখন হরি সিং এই যে 90-95% মুসলমান থাকা রাজ্যটাকে যখন ভারতের সাথে দিয়ে দিল, তখনই তো যুদ্ধটা লাগলো। 3 ভাগের 2 ভাগ দখল করলো ভারত, 3 ভাগের 1 ভাগ দখল করলো পাকিস্তান। কাশ্মীরটা তো আলাদা দেশ হওয়ার কথা ছিল। তো আমি নিজেই সোশ্যাল মিডিয়াতে টিটু ভাই লিখছি, আমি মনে করি ভারত পাকিস্তান ভাগ এবং কাশ্মীরকে আলাদা, অথবা সেই সময়ের যে প্রিন্সলি স্টেট নামে কয়েক ডজন দেশকে আলাদা স্বাধীনতা দেওয়ার জন্য ব্রিটিশরা যে কুকর্মটা করে গেছে, এই কুমতলব, ব্রিটিশরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাত, আমি মনে করি নিকৃষ্টতম জাতিদের একটা হচ্ছে ব্রিটিশরা। তারা শুধু আমাদের শোষণ করে নাই, আপনি জানেন আমাদের মুসলিম যারা করতো তাদের হাত কেটে ফেলছিল। এরা এত নিকৃষ্ট জাত। 1943 সালে এবং 1945 সালে আপনার 2য় বিশ্বযুদ্ধের সময় এই যে চার্চিল যখন প্রধানমন্ত্রী ছিল, কলকাতা ডকে চট্টগ্রাম বন্দরে খাদ্য আসছিল, এই যে লক্ষ লক্ষ লোক মারা গেল 43-এর মনান্তর বলে, খাদ্য ফেরত পাঠাইছে চার্চিল, কিন্তু তারপরও আপনার ডক করে নাই যাতে আমরা মারা যাই। তো সুতরাং ব্রিটিশরা এই যে হরি সিং নামে এই রাজাকে স্বাধীনতা দেওয়া, মানে যেমন আমরা ভোট করছি কোন দিকে যাব, পাঞ্জাব ভোট করছে, কিন্তু কাশ্মীরকে সে ভোটাধিকার দেওয়া হয় নাই। হরি সিংকে এই যে দিয়ে যে আজকে যে ভারত পাকিস্তান, আপনি চিন্তা করতে পারেন আজকে 78 বছর ধরে তারা যুদ্ধ করতেছে, তাদের উন্নতি আর কিছু নাই, না গণতন্ত্র না অর্থনীতি, কিচ্ছু নাই। ভারতের অর্থনীতিও কিন্তু 80 কোটি মানুষ ভারতে এখনো আপনার 2 বেলার রেশন না দিলে তারা ভাত খাইতে পারে না, আমি জানি 80 কোটি মানুষ। আর পাকিস্তানের অবস্থা আরো খারাপ। আমাদের শেখ মুজিব আর শেখ হাসিনা নামক দৈত্য তৈরি হয়েছে। হ্যাঁ, তো সুতরাং আমরা যে আজকে এই যে কাশ্মীর প্রসঙ্গ, এই যে রোহিঙ্গা প্রসঙ্গ, রাখাইন প্রসঙ্গ, আমরা যেগুলো করতেছি, এগুলার আমি বলি আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। হ্যাঁ, আমরা আর অতীতে ফেরত যেতে পারবো না, ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই যে কাশ্মীর, এটা আমি মনে করি দিস কনফ্লিক্ট
ক্রিয়েটেড বাই ব্রিটিশ, আমি মনে করি প্ল্যানলি ডেলিভারেটলি তারা করছে। এবং আজকে ভারত এবং পাকিস্তানে এমন কোথাও নেতা তৈরি হয় নাই যে কাশ্মীর প্রসঙ্গ যতদিন না হবে, এই যে আজকে মনে করেন আমাদের সার্কে কাজ করে না, আমাদের সাথে যত রকমের মানে পাকিস্তানের সাথে তুমি থাকতে পারবে না, ইন্ডিয়ার সাথে তুমি থাকতে হবে, এই যে নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান, কারোর সাথে ভারতের সম্পর্ক, ভারতের কোনো সম্পর্ক নেই, কারোর সাথে সম্পর্ক নেই। পাকিস্তান অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এই প্রসঙ্গ আরেকটা আর দুটো প্রসঙ্গ আছে, আমি জানি না আপনি টায়ার্ড না তো নাকি? পারবো জি। অলরাইট, সো সেই প্রসঙ্গতে যেতে চাই, সেটি হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকাতে একটি ঘটনা ঘটেছে, যে ঘটনাটিকে কেন্দ্র করে অনেক বিতর্ক, অনেক আলোচনা, অনেক কিছু হয়েছে। আমি এই প্রসঙ্গটাকে একটু আনতে চাই এভাবে যে আমরা অভিনেতা সিদ্দিককে মারধরের পর থানায় সোপর্দ করেছে। সো সিদ্দিক, আমরা সবাই জানি সিদ্দিক হচ্ছে আওয়ামী লীগের লেসপেন্সার ছিল, আওয়ামী লীগ নেতা ছিল, আওয়ামী লীগ করতো। এবং এটাকে কেন্দ্র করে আমি একটা পোস্টার করেছিলাম, যে পোস্টারে আমি লিখেছিলাম অভিনেতা সিদ্দিককে হেনস্থা কেন, এটা ফ্যাসিস্ট হাসিনার স্টাইল। আপনাদের মধ্যে খুব বেশি পুরুষত্ব জাগ্রত যদি হয় তাহলে নিজেদের দলের চাঁদাবাজ দখলদারদের উপর ঝাঁপিয়ে পড়ুন, তাতে হয়তো দেশ, জাতি ও নিজের দলের মঙ্গল হবে। আমি এই পোস্টারটা দেওয়ার পরে মনে হচ্ছে যে একটা রীতিমতো আমাদের ফেসবুকে মনে হচ্ছে একটা ভূমিকম্প তৈরি হলো, রীতিমতো ভূমিকম্প। এখন প্রশ্ন হচ্ছে আমি এটা বলার পিছনে কারণ হচ্ছে, জনাব ভাই আপনি জানেন, আপনি দীর্ঘদিন যাবত আমাদের সাথে টক শো করেন, এবং আমরা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট হাসিনাকে পরাস্ত করার জন্য আমরা এমন একটা দিন নাই যেই দিন এই ফ্যাসিস্ট হাসিনাকে গালি দেই নাই, তার বিরুদ্ধে আমরা টক শো করি নাই, এটা আমার জানা মতে নাই। 24-এর ইলেকশনে করার পরও অনেকে দমে গেছে, বন্ধ হয়ে গেছে, অনেকে বলছে আর নামানো গেল না, কিন্তু আমরা কন্টিনিউয়াসলি এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমরা একদিনের জন্য বন্ধ হই নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, হাসিনা যেভাবে করত, হেলমেট বাহিনী দিয়ে, ছাত্র লীগের লোকজন যে আমাদের পুলিশের সাথে মালকাচা বেঁধে পুলিশের সাথে অংশগ্রহণ করে আমাদেরকে মারধর করত, যারা হাসিনার বিরুদ্ধে কথা বলতো রাস্তায়, এই একই কাজ আমরা কেন হাসিনা চলে যাওয়ার পরে, যেটাকে বলছি নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত, তাহলে আমরা এই নতুন বাংলাদেশে হাসিনার ওই হেলমেট বাহিনীর মতো যদি ছাত্রদল ক্ষমতায় না যাওয়ার আগেই এই কাজগুলো করে, অর্থাৎ পুলিশের কাজ যদি রাজনৈতিক দলের কর্মীরা করে, তাহলে আমরা অনেকেই যদি বলে হাসিনাই ভালো ছিল, তাহলে কি খুব একটা অত্যুক্তি হবে? আপনার প্রতিক্রিয়া জানতে চাই। না, এখন কথা হচ্ছে আইন নিজের হাতে তুলে নেওয়া কোনো মতে এটা গ্রহণযোগ্য না, সে যেই হোক। এবং মানে আমরা যেন মনে হচ্ছে একটা মব সন্ত্রাসের মধ্যে পড়ে গেছি। এটা একটা প্রমাণ করে হচ্ছে এই সরকার এখনো আইন শৃঙ্খলা নিজের হাতে শক্ত হাতে ধরতে পারেনি। এবং আমি এই রাজনৈতিক দল, বিশেষ করে প্রধান রাজনৈতিক দল বিএনপির নেতা কর্মীদেরকে অনুরোধ করবো, আপনারা এইসব মব জাস্টিসে যাবেন না। সিদ্দিক কি করতে আমরা জানি, সে একটা আওয়ামী লীগের একটা চতুর্থ শ্রেণীর লোক, এবং সে বেগম খালেদা জিয়া বা তারেক রহমান বা বিএনপি নিয়ে অত্যন্ত আপত্তিকর কথাবার্তা বলছে। সবই ঠিক আছে, এগুলা আমরা কেউ টলারেট করব না, করতে পারি না। কিন্তু আপনি তার বিরুদ্ধে মামলা করেন, তাকে ধরে আপনি পুলিশকে দেন, কিন্তু তাকে আপনারা রাস্তায় পিটাবেন, তাহলে তো হাসিনার সাথে আপনাদের কোনো ডিফারেন্স রইল না। এবং এটা করতে গিয়ে কোনো প্রাণহানি হলে সেটা আন্তর্জাতিকভাবে বিএনপি এবং বাংলাদেশের অত্যন্ত একটা বদনাম হয়ে যাবে। তো সুতরাং এই যে মব জাস্টিসের বিরুদ্ধে আমরা কথা বলি, সে যত অপরাধী হোক,
সে বিচার পাওয়ার অধিকার তার আছে, এটা আমাদেরকে বলতে হবে। এবং এই যে ভারতীয় পাঁচাটা গোলামটা, এই যে ফেসিবাদী হাসিনা তার সরকার এবং তার যে এখনো দোসররা দেশে রয়ে গেছে, তারা এইগুলা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করবে। অতীত ভুলে তারা নতুন ভাবে আমাদের বিরুদ্ধে এইসবগুলা প্রচার করে দেখাবে যে হাসিনা তো খারাপ কিছু যে আপনি যে কথাটা বললেন, কিন্তু হাসিনা যে কর্মকাণ্ড 16 বছরে 17 বছরে করছে, এগুলা তো আমরা দিন দিন ভুলে যাচ্ছি। আপনারা এইসব ছোটখাটো মব গুলা করতেছেন, এগুলা এখন ফ্রন্ট লাইনে আসতেছে, কারণ অতীত আমরা সবচেয়ে ভুলে যাই, আমরা আত্মবিস্তৃত জাতি। তো সুতরাং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। সিদ্দিক বা XYZ হু এভার ইজ দ্য কালপ্রিট, তাদেরকে আপনারা আইনে সুপর্দ করেন, মামলা করেন, ভুয়া মামলা করবেন না, প্রপার মামলা করবেন, করে তাদেরকে আইনে সুপর্দ করেন। দয়া করে এইসব করে দেশ এবং দলের বা জাতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন না, এটাই আমার অনুরোধ আপনাদের প্রতি। অনেক ধন্যবাদ আপনাকে। সর্বশেষ যে প্রশ্ন আপনি যেটা বলছেন, যেটা বললেন গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, আপনারা তো শেখ হাসিনার বিরুদ্ধে মামলাই এখন প্রস্তুত হয়নি, তার লেসপেন্সারদের বিরুদ্ধে কোনো মামলাই এখন প্রস্তুত না, আমরা দেখছি না, কতদূর অগ্রগতি জানি না। আমাদের চোখের ডগায় দেখতে পাচ্ছি যে আপনি কিছুক্ষণ আগে শুরুতে বলছিলেন যে এই আওয়ামী লীগের লেসপেন্সাররা, আমলারা পুনর্বাসিত হচ্ছে প্রফেসর ইউনূসের এই সরকারে। এবং সবচেয়ে ডিফিকাল্টিজ, গত 4-5 দিন আগে আমি, নিশ্চয়ই আপনি শুনেছেন টক শো, আমি প্রশ্ন রেখেছি যে এই সবকিছুর পেছনে যার যে বিচারপতির হাত ছিল, যে বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ইন্টেনশনালি বাতিল করেছিল, সেই কালপিট খায়রুল হক পালিয়ে গেছে, এই গতকালকে পালিয়েছে। এখন আপনি আমাকে বলেন, খায়রুল হক হচ্ছে কালপিট, খায়রুল হক হচ্ছে ক্রিমিনাল, খায়রুল হক হচ্ছে শেখ হাসিনার লাঠি। এখন এই চুনুপুটি আমাদের ওই যে নাট্যকর্মী, নাট্য নেতা, এর কিছুই না, কিন্তু এই ক্রিমিনালরা, বড় বড় ক্রিমিনালরা সব পালিয়ে গেছে, আমরা কিচ্ছু করতে পারিনি। আপনার টেকটা জানতে চাই, এই খায়রুল হক কিভাবে পালালো আমরা জানতে চাই। আপনি বললেন গতকাল বা পরশু পালাইছে, কিন্তু আমি আরেক জায়গায় দেখছি সে ডিসেম্বরে পালাইছে, আমি জানি না কোনটা সত্য। যখনই পালাক খায়রুল হক, পালিয়েছেন বিচারপতি খায়রুল, এটা গতকালকের নিউজ পেপার। ওকে ওকে, আমি ধরে নিলাম গতকালই আপনার কথার মতে। এটা মনে হয় যুগান্তর নাকি প্রথম আলো পত্রিকা, এটা বাংলাদেশ টুডে, বিডি টুডে। ওকে, এখন আপনি দেখেন খায়রুল হক সহ সে আমলের বিচারপতি, এই যে ইমিডিয়েট পাস্ট যে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, শুনলাম সেও নাকি পালাইছে। তারপরে আর আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, এটি কি পালিয়েছে না পালাতে সাহায্য করেছে? না, পালাতে সাহায্য না করলে তো এরা পালাতে পারবে না। এক্স্যাক্টলি। সো পালিয়েছি বলবো না আমরা, পালাতে সাহায্য করেছে। কে করেছে এটা বের করাটা এখন আমাদের। এই যে প্রধান বিচারপতি, এই 3 জন প্রধান নির্বাচন কমিশনার, যে 3 জন, আপনি এই যে নুরুল হুদা, তারপরে আউয়াল, তারপরে এর আগে হচ্ছে ওই যে আগের সিএসপি অফিসার এই 2014, এরা কই? এদেরকে গ্রেফতার করে না কেন? বাংলাদেশে নির্বাচনী জালিয়াতি যদি এরা শক্ততাত্ত্ব হাসিনা কোনদিন করতে পারতো না, এবং এদেরকে গ্রেফতার করা উচিত। এই প্রধান বিচারপতি খায়রুল হক তো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম, জঘন্যতম অপরাধীদের একজন। এবং আজ থেকে মনে হয় আরো কয়েক মাস আগে আমি সোশ্যাল মিডিয়াতে লিখছি, হাসিনা যেই মামলা 1 নম্বর আসামি, খায়রুল হক সেখানে 2 নম্বর আসামি হইতে হবে। কারণ আমরা এটা মানে প্রমাণ করছি কয়েকটা ডিসকাশনে, যে কিভাবে 2010 থেকে 11 হাসিনা এবং খায়রুল হক নেক্সাস, এই যে মিলে মিশে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার আপনার
বিলুপ্ত করে দিল, পার্লামেন্টও বিলুপ্ত করলো, সুপ্রিম কোর্ট থেকে বিলুপ্ত করলো। এবং এই কুলাঙ্গার হাসিনার পুরো আমল প্রধান বিচারপতির পদমর্যাদায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের চেয়ারম্যান পদে ছিল, সে যতদিন পর্যন্ত বাংলাদেশ দিল ততদিন পর্যন্ত। এখন এই যে আসিফ নজরুল সাহেব, স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব, আপনারা কি করছেন? কি ঘোড়ার ডিম, কি আঙ্গুল চুষছেন যে খায়রুল হকের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিলেন না? সে তো একটা মামলা পর্যন্ত হয়নি, একটা ওয়ারেন্ট পর্যন্ত হয়নি 8.5 মাসে। ইউ ক্যান ইমাজিন দ্যাট। এবং সেটাই বলছি এই যে এখনো পর্যন্ত এই যে সিদ্দিকের নামে একটা ছোট নাট্যকর্মীকে ধরিয়ে আপনারা ধোলাই দিচ্ছেন রাস্তাঘাটে। আপনি হাসিনার আমলের ডিজিএফআই এনএসআই এর চিফ গুলো যেগুলো বরখাস্ত করা হয়েছে বা যেগুলো এখনো আছে, এই যে গুম যারা করছে, এই যে আয়নাগর যারা করছে, আপনারা তাদের ব্যাপারে কথা বলতেছেন না কেন? তাদেরকে গ্রেপ্তার করে না কেন? আর্মিতে হোক, এয়ারফোর্সে হোক, আপনার নেভিতে হোক। এই যে মনে করেন এম সোহাইল, যে রিয়ার অ্যাডমিরাল এম সোহাইল, যে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান ছিল, আমরা যার বিরুদ্ধে কথা বলছিলাম, এবং তার কয়েকদিন পরপরই সে গ্রেপ্তার হয়। এই যে নৌবাহিনীতে কারা কারা আছে আমাদের কাছে তো লিস্ট আছে, এয়ারফোর্সে কারা আছে, পুলিশে তো মোটামুটি ধরেন ধরা হয়েছে, পালাইছে, দিস ডেট আছে। কিন্তু আপনারা এই ছোটখাটো এই চুনোপুরি নিয়ে এই যে আপনার নিয়ে দৌড়াদৌড়ি করেন, কিন্তু রাঘব বোয়ালদেরকে ধরার ব্যাপারে আপনারা এখনো কথা বলতেছেন না। বাংলাদেশের যতগুলো জেনারেল ইমিডিয়েট পাস্ট রিটায়ার করছে, এবং বেশিরভাগ, আমি বলবো বেশিরভাগ গুম খুনের সাথে এবং করাপশনের সাথে, হাসিনার সাথে জড়িত। এদেরকে ধরার জন্য আপনারা নিষ্ক্রিয় ভূমিকা পালন করে বরং এইসব চুনুপুটি নিয়ে আপনারা হইচই করে দেশের ভাবমূর্তি নষ্ট করতেছেন। তো আমি অবিলম্বে বলবো, খায়রুল হক যদি পালায় থাকে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, তার বিরুদ্ধে মামলা করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আপনার ইন্টারপোলে দেন, তাকে ব্রিটেনে গেলে ব্রিটেন থেকে ধরে আনেন। এবং আর যারা বড় বড় কালপ্রিট, আইজি, ক্যাবিনেট সেক্রেটারি, তারপরে বিভিন্ন রকমের সেক্রেটারি, যারা জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, রিয়ার অ্যাডমিরাল, এয়ার ভাইস মার্শাল, যারা ক্রিমিনাল কালপ্রিট, যারা গুম খুনের সাথে জড়িত, হাসিনার বাম হাত ডান হাত ছিল, তাদের লিস্ট যদি আপনাদের কাছে না থাকে আমরা দেব। আমরা অনেকবার বলছি, অনেকের নাম উল্লেখ করছি, হয়তো ভবিষ্যতে আরো বলবো। দয়া করে তাদেরকে ধরেন। আর এই যে আপনি বিচারের কথা বললেন, হাসিনার বিচার শুরু হতে হবে, এবং আগামী 8 মাস বা 9 মাস যদি আপনারা ক্ষমতায় থাকেন, এর মধ্যে অন্তত বিচারিক আদালতের রায় ঘোষণা করতে হবে। হাসিনা এবং এসালম, বসুন্ধরা, বা এই যে আপনার বেক্সিমকো সালমান, আনিস, এদের বিরুদ্ধে, এবং যারা পলাতক, এই যে আসাদুজ্জামান খান এবং এই যে তারেক সিদ্দিকী, এই মূল ক্রিমিনালদের ব্যাপারে আপনাদের রায় আপনারা নির্বাচনের আগে আমরা দেখতে চাই। অনেক ধন্যবাদ জনাব ভাই, চমৎকার আলোচনা করলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার ইয়ারসেলফ। দোয়া করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা কথা বলেছি, অনেক কথা বলেছি। আরো 2টি প্রসঙ্গ ছিল, আমি সেই প্রসঙ্গগুলো নিয়ে হয়তো শুক্রবারে কথা। দর্শক, সম্পূর্ণ আলোচনা শুনেছেন, শুনে স্পষ্ট বুঝতে পেরেছেন যে আসলে মানবিক করিডোরটা হলে কি হতে পারে। তাদের কথা যেমনই হোক আপনারা মন্তব্য করবেন। তবে আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে, মানবিক করিডোর যদি, যেটা তারেক রহমান বা বিএনপি বলে যে একটা সংসদ, নির্বাচিত সংসদ ছাড়া এমন করিডোর দেওয়া যাবে না। নির্বাচিত সংসদ যদি দিতে পারে, তাহলে বর্তমান সরকার আমি মনে করি একটা নির্বাচিত সরকারের চেয়ে কম নয়। যদিও ভোটের মাধ্যমে হয় নাই, কিন্তু এর চাইতে জনপ্রিয়তা নিয়ে, এর চাইতে গ্রহণযোগ্যতা নিয়ে নির্বাচন দিয়েও এমন সরকার গঠন করা সম্ভব না। কারণ ডক্টর ইউনূসকে যে সরকার গঠন করা হয়েছে, তাকে বিএনপির সকল দলের মানুষ তাকে সমর্থন দিয়েছে এবং তাকে তারা জোর করে বসিয়েছে। তো নির্বাচনে যাতে কম কোন দিক দিয়ে, তো যদি এইটা আমাদের দেশের জন্য ক্ষতিকর হয়, সেটা নির্বাচনের পরও সম্ভব হবে না, নির্বাচনের আগেও সম্ভব হবে না, সেটা নির্বাচিত সরকার দিয়েও সম্ভব হবে না, নির্বাচিত সরকার ছাড়া দিয়েও সম্ভব হবে না, যদি দেশের জন্য ক্ষতি হয়। আর যদি সেখানে দেশের ক্ষতি না থাকে, যদি দেশের জন্য আরো উপকার থাকে এবং আমেরিকার সাথে ভালো সম্পর্ক করার একটা সুযোগ থাকে, এবং সেটার মাধ্যমে যদি বাণিজ্যিকভাবে বাংলাদেশ লাভবান হয়, তাহলে আমি মনে করি যে কোনো সরকারে করতে পারে।
দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। তারপরে কিছু আলোচনা করে যান, আলোচনার সঙ্গে আপনার ব্যক্তিগত মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করুন।